শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি, কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোড়জোড়। সেই সভায় অংশ নেয়ার পাশাপাশি ৫ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তাই এখন রাজনীতির আলোচনায়। সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু। যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। জামাত সহ অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে। ঐকমত্য কমিশনে দাবি পূরণ হয়নি বলে রাজপথে কর্মসূচি দেয়া অযৌক্তিক, অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না, তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিষয়গুলোর ক্ষেত্রে ঐকমত্য কমিশনকে 4 পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশে তা বাস্তবায়ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তারা। কমিশন সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কথা জানিয়েছেন। বলেছেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশনের। ব্যর্থ হলে সেটা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ডক্টর রিয়াজ কথা বলেছেন। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অক্টোবরের শুরুর দিকে সুনির্দিষ্ট সুপারিশ সরকারকে দেবে ঐক্য কমিশন। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে। রাজনৈতিক দলগুলো একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে জানান তিনি। বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ ঝুলিয়ে রাখলে আগামী নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে। সংস্কার আলোচনা চলাকালে রাস্তায় আন্দোলন সাংঘর্ষিক বলেও মন্তব্য তার। বলেন, মৌলিক সাংবিধানিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকারকেও গণভোটে যেতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সাংবিধানিক বিষয়গুলোতে, অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। কিছু মহল এখনো ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময়সূচি অনুযায়ী তা আয়োজন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য নতুন সূচনা বয়ে আনবে। এটি দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করবে। রাষ্ট্রীয় ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে এবং রমজানের আগেই।
আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে, কারণ গত 15 বছরের বেশি সময় পর অনেকেরই এটাই প্রথম ভোটদান। 1 ঘণ্টা ব্যাপী এই আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা, চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা প্রদানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশেষ করে তিনি সম্প্রতি সহায়তার ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান। বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেন ডাচ এমপি। গোপন খবরের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা 751 ও 753 নম্বর লকার দুটি আজ দুপুরের পর জব্দ করা হয়। শেখ হাসিনা কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ বলে এনবিআর জানায়। এর আগে গত বুধবার পূবালী ব্যাংকে থাকা আরও 1টি লকার এবং 2টি হিসেব জব্দ করেছিল রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল, আর যেখানে 2টি হিসেবে 56 লাখ টাকা পাওয়া যায়। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যেসব বাহিনী জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায়, ট্রাইব্যুনালে সে কথাও বলেছেন নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দেন। দুপুর 2:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যতে 2008 সালে কোটা আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময়। 18 তারিখ এবং 19 তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি জানালেও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতে চলমান কয়েকশো মামলা, আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগ ছাড়াও সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যে সকল বাহিনী জুলাইয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে হবে। গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। আমি নিজে অভিযোগ দিয়েছি, ডিজিএফআই যেসব অফিসাররা আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে। এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, র্যাবে যারা ছিল, ডিজিএফআইতে যারা ছিল, তারা যেই নেতিবাচক ভূমিকা গুমের ঘটনা এবং জুলাই গণ অভ্যুত্থানে পালন করেছে, আপনারা রামপুরা বাড্ডার ঘটনায় দেখেছেন বিজিবির একজন যে আর্মি অফিসার, এদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হচ্ছে না। ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে, সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতায় নয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর 2 দিন ব্যাপী জেরা শেষ হয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো, সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে, এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন। সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ 7 দফা দাবিতে আগামীকালও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ পরে ভোগান্তিতে। সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার সকাল 11:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সমাগম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে জড়ো হতে থাকে তারা। দাবি আদায়ে স্লোগানে মুখর হয় চারপাশ। প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের উপসাগরীয় প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। আমাদের মধ্যে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাত্র 5 জন থাকতেছে, তাদের পক্ষ থেকে থাকতেছে 17 জন 30 জনের মধ্যে। তো এবার এটা কখনোই একটা সমকমিটি হতে পারে না। আমাদের যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছে, কারণ একটা সলভ ইস্যুকে ইস্যু বানিয়ে নিয়ে আসছে। এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু। এটা মোটামুটি 150 বছরের ইস্যু, যেটা তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করতেছে। দিনের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে থমকে যায় যান চলাচল। এতে 7 রাস্তার মোড় থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে যানজট। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। জরুরি কোনো পণ্যবাহী গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এগুলো পারাপার হতে তারা হেল্প করেছে। আজকের মতো তারা আন্দোলন শেষ করে তারা চলে গিয়েছে তাদের ক্যাম্পাসে। দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট নিজ পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাকতার ও দহন কর্মসূচি পালন করবে। প্রকৌশলী অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচি ঘোষণা দিয়ে তেজগাঁওয়ের সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা ও ডিপ্লোমাধারীদের 7 দফা দাবি পর্যালোচনা করে 3 জন করে মোট 6 সদস্যের কমিটি করার কথা জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। তো এই 6 জন, এই 6টা কমিটির ওনারা কাজ করবেন যাতে এই যেটা বললাম যে যাতে একটা সেতু গড়া যায়, পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়, ওই অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানান উপদেষ্টা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 7 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজট দেখা দেয় আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণ সহ 7 দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আমার যে 10ম গ্রেড, এটা 1978 সাল থেকে ছিল, এখনো থাকবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে, সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন। মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ কয়েকটি রুটে 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের। মানাতে চড়ছি 11:30 12টার দিকে চড়ছি, এখন বাজে 3টা হেনে। এই নেস্তি তো আধা ঘন্টা মনে না কেন, 2 ঘন্টা তো আমার হেনে কেটে গেল গা। এদের কি চাওয়া পাওয়া? এরা যদি জাগা মতন যাইয়া আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করব?
টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। দেখা দেয় দীর্ঘ যানজট। ঘণ্টা দুয়েক পর সেনাবাহিনী শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইয়েরা তারা 3 দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি। অনেক রিকোয়েস্ট করলাম, অনেক মা বোন অসুস্থ আছে, কিন্তু কেউ কথা শোনে না। 7 দফা দাবি আদায়ে ময়মনসিংহে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ঘণ্টাখানেক 6 জেলার সাথে বাস চলাচল বন্ধ থাকে। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গোপালগঞ্জ ও পটুয়াখালীতেও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দিনাজপুর ও ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের অনুরোধে রেল লাইন থেকে সরে যান আন্দোলনকারীরা। এছাড়া রংপুর, সিলেট, খুলনা, চট্টগ্রাম, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। 7 দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বাঁচা মরার লড়াইয়ে জিতে অবশেষে খানিকটা স্বস্তিতে বাংলাদেশ, যদিও এখনও এশিয়া কাপের ভাগ্যটা তোলা অন্যদের হাতেই। রেকর্ড গড়া ইনিংস খেলা তানজিদ তামিম ম্যাচ শেষে কৃতিত্বটা দিলেন বোলিং ইউনিটকে। রান রেটে পিছিয়ে থাকার ভাবনা কিছুটা পোড়ালেও ম্যাচ জয়টাই মুখ্য ছিল বলছেন আফগান ম্যাচে 50 হাঁকানো ওপেনার তানজিদ। জিততে জিততে হেরে যাওয়ার গল্প আছে অনেক, তবে এবারে হারার সম্ভাবনা নিয়েও শ্বাসরুদ্ধকর এক জয়ে মরুভূমিতে নতুন গল্প লিখল তানজিদ, নাসুম, মুস্তাফিজ, তাসকিনরা। দেশের বাইরে টি-20তে আফগানদের প্রথমবার হারানোর মঞ্চে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার তানজিদ তামিম। সতীর্থ ইমনকে পেছনে ফেলে হাঁকিয়েছেন এক পঞ্জিকা বর্ষে দেশের হয়ে সর্বাধিক 26 ছক্কা। পেয়েছেন এই ফর্ম্যাটে আবুধাবির মাঠে চতুর্থ দ্রুততম 28 বলে 50। ম্যাচ শেষে শোনালেন রানে ফেরার গল্প। উইকেটটা অনেক ড্রাই ছিল, তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভার কীভাবে খেলবো, তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে, তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। ব্যাটিংয়ে তানজিদ ভালো শুরু এনে দিলেও শেষটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। তবে 154 রানের সেই স্কোর নিয়ে দারুণ ফাইট ব্যাক টাইগার বোলারদের। দিন শেষে তাই কৃতিত্বটা গেল ওই নাসুম, রিশাদ, মুস্তাফিজ, তাসকিনদের ঝুলিতেই। সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে, আর সব থেকে বেশি হচ্ছে মাঠে এনজয় করাটা। তো আজকে যেরকম দেখছেন মাঠে সবাই এনজয় করছে, আর কি সবার ভিতরে এফোর্টটা ছিল যে ভালো কিছু করার, তো সেটা হয়েছে আজকে। আফগানদের বিপক্ষে একজন বোলার কম নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। 2 পার্ট টাইমার সাইফ ও শামীম মিলে 4 ওভারে রান দিয়েছেন 55, যা ভুগিয়েছে টাইগারদের। আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে, মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু 100% দেওয়ার ট্রাই করতেছে। তার যেরকম প্র্যাকটিসে যেরকম এফোর্ট দেয়, ম্যাচেও কিন্তু সেম এফোর্ট দেয় নাসুম ভাই। তো এই দিক থেকে বলবো যে শুধু নাসুম ভাই না, টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের 100% প্র্যাকটিস এবং গেমে দেওয়ার ট্রাই করে। তবে সব ছাপিয়ে রান রেটে পিছিয়ে থাকার চিন্তা ভোগাচ্ছে বাংলাদেশকে। তানজিদ অবশ্য বলছেন ম্যাচ জয়টাই দলের কাছে বড়। তো ম্যাচ দিচ্ছি, এটা সব থেকে বড় ব্যাপার। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। সাধারণ গণিতে পাশ করলেও বাংলাদেশের সামনে এবার উচ্চতর গণিত পরীক্ষা। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে সহজ সমীকরণের সুপার 4-এ পৌঁছে যাবে টাইগাররা, তবে আফগানরাও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই তো কত রান কিংবা কত বল হাতে রেখে হার জিত হলে আসলে সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশ, তার জন্য অঙ্ক কষতে হচ্ছে। আবুধাবি থেকে হিসেব নিকেশ জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। এশিয়া কাপ 2025 বাংলাদেশের জন্য এখনো ওই সরল অঙ্কের জটিল ধাঁধা হয়েই রয়েছে। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচেই চোখ রাখতে হচ্ছে। সাধারণ গণিত তো বাংলাদেশ পাশ করে গেছে আফগানদের হারিয়ে, তবে এবার সামনে হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিত। আপাতত এশিয়া কাপের সমীকরণ বলছে ওই আমার পেছনে সাইনের মতো স্টপ বাংলাদেশ, থামো বাছাধন, এবং হিসাব নিকাশ মিলাও। সেটা মেলাতে গেলে প্রথমেই তাকাতে হবে পয়েন্টস টেবিলের দিকে। গ্রুপ অফ ডেতে নাম্বার 1 শ্রীলঙ্কা, তারা 4 পয়েন্টস, অর্থাৎ একটা ম্যাচ বাকি থাকতে 2টো ম্যাচ তারা খেলেছে, 2টো জিতেছে। তবে নেট রান রেটে বেশ এগিয়ে, +1.546 টু বি ভেরি এক্সাক্ট। এটা নিয়ে তারা নাম্বার 1। নাম্বার 2 বাংলাদেশ, 3 ম্যাচ খেলে ফেলেছে,
দুটোতে জয়, একটাতে পরাজয়, অর্থাৎ বাংলাদেশেরও পয়েন্টস 4, তবে নেট রান রেটে বাংলাদেশ পিছিয়ে -0.270, এটাই ভোগাচ্ছে বাংলাদেশকে। আফগানরা নাম্বার 3 পজিশনে আছে, একটা ম্যাচ বাকি রয়েছে তাদের, দুটো খেলেছে, একটা জয় একটা পরাজয়, তবে নেট রান রেটে তারা এগিয়ে। নেট রান রেটটা তাদের +2.150, যেটা তাদের অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এখন 18 সেপ্টেম্বরের ম্যাচে কি হবে, কি করতে হবে বাংলাদেশকে যেতে হলে? বাংলাদেশ তো আর মাঠে খেলতে পারছে না। শ্রীলঙ্কা আফগানিস্তানের হিসেব নিকেশটা কি হবে, এটাই দেখার বিষয়। প্রথমত, যদি আফগানিস্তান আগে ব্যাট করে, আফগানিস্তান যদি 200 রান করে, শ্রীলঙ্কাকে যেতে হলে করতে হবে অ্যাটলিস্ট 128-এর মতো, তাহলে শ্রীলঙ্কা যাবে, সঙ্গে আফগানিস্তানও যাবে, বাংলাদেশের বিপদ আছে। আফগানিস্তান যদি আগে ব্যাট করে 150 রান করে, শ্রীলঙ্কাকে অ্যাটলিস্ট 84 করতে হবে, 84 বা তার কাছাকাছি, তাহলেও শ্রীলঙ্কা যাবে, অর্থাৎ নেট রান রেটে এগিয়ে থেকে আফগানিস্তানও যাবে। আর বাংলাদেশকে যদি পৌঁছাতে হয়, সহজ পথ একটাই, তা হলো শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে। আফগানিস্তান হেরে যাবে, শ্রীলঙ্কা বাংলাদেশ একসাথে থ্রু টু সুপার 4। তবে যদি না হয় তাহলে ঘটবে বিপদ, এবং তখনই এই হিসেব নিকাশের সামনে আসতে হবে। আফগানিস্তান যদি জিততে চায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যেতে চায়, তাহলে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে রান তাড়া করতে বলে আফগানদের, 11-12 ওভারের মধ্যে সেটা তাড়া করে ফেলতে হবে, তবেই কেবল শ্রীলঙ্কাকে ছিটকে যাওয়া সম্ভব বা নেট রান রেটে পিছিয়ে যাওয়া সম্ভব, বাংলাদেশকে সঙ্গে নিয়ে আফগানিস্তান যাওয়া সম্ভব। অর্থাৎ প্রায় 48-50 বল আগেই আফগানিস্তান হারিয়ে যদি দিতে পারে শ্রীলঙ্কাকে, তবেই ভাগ্য অবশ্যই বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাবে। ম্যাচ পরিত্যক্ত হলে, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই মরুর বুকে, তবুও পরিত্যক্ত হলে বাংলাদেশের জন্য ভালো, কারণ পয়েন্ট ভাগাভাগি হবে, সেক্ষেত্রে আফগানিস্তান 3 পয়েন্টস পাবে, বাংলাদেশ শ্রীলঙ্কা চলে যাবে, বাংলাদেশের আরো একটা পয়েন্টস বাড়বে, অর্থাৎ 5 হয়ে যাবে। সুতরাং এইসব হিসেব নিকাশের দোলাচলে আছে, ক্রিকেট বিধাতা কি লিখে রেখেছে ভাগ্যে কে জানে, তবে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে কিনা সেই আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বাকিটা দেখা যাক কি হয় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আকস্মিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমালয় অঞ্চলের 2 প্রদেশ। 24 ঘন্টায় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে 18 জনের প্রাণ গেছে, 16 জন নিখোঁজ, এবং আশঙ্কা করা হচ্ছে এই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। প্রলয়ঙ্কারী বন্যায় আটকে আছে হাজারখানেক মানুষ। ক্লাউড বার্স্টের কারণে সোমবার রাত থেকেই রাজ্য দুটিতে ভারী বর্ষণ হচ্ছে, যাতে পানিতে ডুবছে শহরাঞ্চল, গ্রামসহ বহু আবাসিক এলাকা। পানির তরে বহু বাড়ি, হোটেল, যানবাহন ভেসে গেছে। মূল সড়কগুলোয় পানিতে তলিয়ে যাওয়ায় 3টি হাইওয়ে বন্ধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। গেল 12 ঘন্টায় সিমলায় রেকর্ড করা হচ্ছে 141 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে মৌসুমী বৃষ্টিপাতে নাজেহাল উত্তর পূর্বাঞ্চলীয় ভারত। বন্যায় প্লাবিত মণিপুরের ইম্ফল, গোলাঘাটের বহু এলাকা। 72 ঘন্টা পেরোলেও বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমছে না। ব্রিটেনে পৌঁছতে না পৌঁছতে তুমুল জনরোষের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই ইস্যুতে ব্যাপক বিক্ষোভ হয়। বিভিন্ন স্লোগানের পাশাপাশি ট্রাম্পকে অপমান করে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। ব্যঙ্গ করে ট্রাম্প, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু এবং যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের ছবি, ভিডিও নিয়ে বিক্ষোভ হয়। এই সফরে 2 দেশের মধ্যে প্রায় $10 বিলিয়ন চুক্তি হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে মার্কিন প্রেসিডেন্টের কথা হতে পারে। এবারের পূজা গতবারের চেয়ে আরও বেশি উৎসব মুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, পূজা আয়োজন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে সরকার। 24 ঘন্টা আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণে থাকবে পূজা মণ্ডপগুলো। বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কোনো গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান উপদেষ্টা। গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়, এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। আসন্ন দুর্গাপূজা ঘিরে কেউ যেন ষড়যন্ত্র কিংবা নাশকতা করতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে হবে, আর সেজন্য সারা দেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রহরীর মতো কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যেন সমান স্বাচ্ছন্দ্যে উৎসাহ সহকারে পূজার আনন্দ উদযাপন করতে পারে, সেজন্য অন্য সম্প্রদায়ের সকলকে সহযোগিতা করতে হবে। কখনো কখনো স্বার্থান্বেষী মহল সুদূর প্রসারী চক্রান্তের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন টেনে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। দুর্গাপূজা উপলক্ষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে সতর্ক দৃষ্টি রেখে যে কোনো ধরনের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি 5 দফা প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা, 2025 সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা রাখার দাবি জানানো হয় এবং নায়েবে আমির সতর্ক করে বললেন, এই প্রস্তাব মানা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন। বাংলাদেশের 18 কোটি মানুষকে সেভাবে গড়ে তোলার জন্য প্রাথমিক স্তরে অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেমন উঠবে, সারা দুনিয়ার আনাচে কানাচে সকল জায়গায় উঠবে ইনশাআল্লাহ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এ ধরনের দাবি বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত, বিষয়টিকে দেশের সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর বলেও অভিহিত করেছে সংস্থাটি। আইন ও সালিশ কেন্দ্র বলছে, এ ধরনের নিয়োগ বাতিলের দাবি সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা। সংবিধানের উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়েছে, প্রতিটি নাগরিকের তাদের সংস্কৃতি চর্চা এবং শিল্প সাহিত্যে অংশগ্রহণের অধিকার রয়েছে। বাংলাদেশ একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ, যেখানে সঙ্গীত, শিল্প, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সামাজিক আন্দোলন সকল গণতান্ত্রিক সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। বলা হয়, সঙ্গীত শিক্ষা কেবল বিনোদনের উৎস নয়, বরং মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, সৃজনশীলতা, সহনশীলতা বৃদ্ধির একটি উপায়ও। এই ঐতিহ্য রক্ষা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, সামাজিক সম্প্রীতির পূর্বশর্ত বলে জানায় আইন ও সালিশ কেন্দ্র। অন্তর্বর্তী সরকার আইন বিভাগে যে সংস্কার করেছে তা যদি রাজনৈতিক সরকার বাস্তবায়ন করে, তবে বাস্তবিক অর্থে মানুষ সুফল পাবে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সিলেটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের বাধ্যতামূলক বিধান কার্যকর উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি এমন বহু কাজ করছে আইন বিভাগ। বিচারিক পদের ক্ষমতা প্রধান বিচারপতির হাতে ন্যস্ত করা হয়েছে, সাইবার সিকিউরিটি সহ অনেক আইনে সংশোধন করা হয়েছে। এরই মধ্যে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। আর এই যুগান্তকারী উদ্যোগ বিভিন্ন মামলা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে সহায়তা হবে বলেও জানান তিনি। আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি, আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি, যেই রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরাতে অঙ্গীকারাবদ্ধ সরকার। দুপুরে সেডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বলেছেন, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছরই রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবে। এই আয়োজনে চিন্তক ফরহাদ মজহার বলেছেন, রোহিঙ্গা সংকট একই সাথে রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা, তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় 13 লাখ রোহিঙ্গার আবাস বাংলাদেশের পার্বত্যাঞ্চলে। 8 বছর কেটে গেলেও নিজ মাতৃভূমিতে ফেরানো যায়নি তাদের। হয়ে উঠেছে বাংলাদেশের মাথা ব্যথার অন্যতম কারণ।
রোহিঙ্গা সংকট ও সমাধানের উপায় নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র। প্রথম সেশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার সহ এই ইস্যু নিয়ে কাজ করা বেশ কয়েকজন বিশিষ্টজন। সেমিনারে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কথা তুলে ধরেন সীমান্ত এলাকার মানুষেরা, ছিলেন ল্যান্ডমাইনে পা হারানো মানুষেরাও। 100-200 গজ আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আর কি, ওরা এই যে মায়ানমার আরকান আর্মি যারা আছে এরা ওইখানে মান বসায় রাখছে। আমি দেখি নাই, আমার মাইনে আমার পা চলে গেছে। Our immature girls and women and killed, and also the Rohingyas properties were looted by them. শ্রম উপদেষ্টা জানান, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না, বরং আশ্রিতদের ফেরত পাঠানোর দিকেই নজর সরকারের। তবে এই কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা জরুরি। The government of Bangladesh is determined these are the people have to go back to their own motherland, and these are the people have the right to be there. Here the international community sitting here, United Nations and others, my appeal would be, as a part of this government, very fervent appeal, solve this problem either amicably or whatever, but under international flag. I'm sure our diplomats are working day and night, but we need international community understanding and help. এ সময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা ইস্যু কেবল আন্তর্জাতিক সমস্যা নয়, এটি একই সাথে রাজনৈতিক, সামরিক ও ভূ-রাজনৈতিক সমস্যা। After the Trump administration's tariff, we see emergence of the new alliances, India, Myanmar, and China. We haven't seen any genuine gesture to address the Rohingya issue as a political crisis and a political problem. So Bangladesh is becoming a battleground for geopolitical powers, and I can see that it's going to happen very soon. রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তোলার পাশাপাশি মিয়ানমার সরকারের আরও আন্তরিকতার প্রয়োজন বলেও মত দেন বক্তারা। A has killed more than 1,000 Rohingya from northern Arakan. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলিসোভ সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহড়া স্থলে প্রবেশ করেন পুতিন। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ সময় মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। সবশেষ মহড়ায় উপস্থিত বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরম মিত্র বেলারুশের সাথে 41টি স্থানে রাশিয়ার যৌথ সামরিক মহড়া চলছে, যাতে দুদেশের লাখের বেশি সেনা সদস্য অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া চলছে চট্টগ্রামের পতেঙ্গায় পুরাতন বিমানবন্দরে। মহড়ার মাধ্যমে দেখানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে হতাহতদের উদ্ধার, নিরাপদে স্থানান্তর, শত্রু শনাক্তকরণ সহ দক্ষতা বৃদ্ধির নানা কলাকৌশল। মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশে 240 জন বিমান বাহিনীর সদস্য। 7 দিনব্যাপী এই মহড়া আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শেষ হবে। রণাঙ্গনে শত্রুপক্ষের গুলিতে রক্তাক্ত সৈনিকদের গভীর জঙ্গল থেকে উদ্ধার করে দ্রুত MI-17 হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ এই মহড়ায় দেখানো হয় গুরুতর আহত রোগী পরিবহন, বিমান থেকে বিমানে রোগী স্থানান্তর, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা, যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধারের কলাকৌশল। দুরন্ত এলাকায় কখনো গিয়ে পতিত হয়, সেখান থেকে কিভাবে তাকে উদ্ধার করা হবে এবং সীমিত খাদ্য নিয়ে তাকে বেঁচে থাকার যে কৌশল, এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নামে এই মহড়ায় অন্তর্ভুক্ত ছিল স্থলভাগের যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্রেনিং, সার্ভাইভাল এক্সারসাইজ, শত্রু শনাক্তকরণ ও নিরাপদে মুক্ত হওয়ার কৌশল, যা সংকটকালীন পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা বাড়াবে বলছেন বাহিনীর কর্মকর্তারা। We are very glad to be learning from our team and learning with each other
and to support our communities and our partners in the region. 7 দিনব্যাপী যৌথ মহড়া শেষ হবে আগামী শুক্রবার। এতে অংশ নিচ্ছে উভয় দেশের বিমান বাহিনীর 240 জন সদস্য। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঋণ পেলেই প্রকল্প এই নীতি থেকে সরে এসেছে সরকার। ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে বলেন, দেশি বিদেশি স্বার্থগোষ্ঠীর কারণেই প্রকল্প ব্যয় বেড়েছে। আগামীতে খাস জমিতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণ খুঁজতে আগামী সপ্তাহে হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এলডিসি উত্তরণ হলে ঋণ প্রাপ্তি কঠিন হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় উন্নয়ন প্রকল্প গ্রহণে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। থমকে আছে উন্নয়ন কাজ। দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলেও বাড়ছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। অর্থবছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5%-রও কম। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে এডিপি বাস্তবায়ন চিত্র তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে আসে বেশ কয়েকটি সিদ্ধান্ত। এডিপি বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, ঋণ পেলেই আর প্রকল্প নেওয়া যাবে না, খাস জমিতে হবে প্রকল্প বাস্তবায়ন। এবারের এডিপির বাস্তবায়ন পহেলা 2 মাসে গত বছরের থেকেও কম। বৈঠক ডেকেছি যেখানে আমরা এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। তথ্য সংগ্রহ করে দেখা হবে যে বাংলাদেশে সব জায়গা মিলে কত খাস জমি অব্যবহৃতভাবে পড়ে আছে। ঋণ পাওয়া গেলেই ঋণ নেওয়া হবে। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। তখন সহজ শর্তে মিলবে না ঋণ। পরিকল্পনা উপদেষ্টা জানান, একজনের নামের কাজ অন্যজন করতে পারবে না। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে, কম সুদে, এগুলোকে বলে সহজ শর্তের ঋণ, এই ঋণগুলোর সুবিধা আর পাবো না। গ্যাস সংকট কাটাতে 1,500 কোটি টাকা ব্যয়ে মূল্যায়ন ও কূপ খনন প্রকল্প অনুমোদন দেয় একনেক। অনুমোদন হয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী আশ্রয় প্রকল্প। তথ্য আপা প্রকল্প চলবে আরও 1 বছর। অনুসন্ধান, কূপ খনন এবং বিভিন্ন পর্যায়ে, এগুলো অনুসন্ধান পর্যায়ে আছে, যেগুলো অনুসন্ধান হয়ে গেছে সেগুলো কূপ খনন পর্যায়ে আছে প্রকল্প, সেটা পাশ করা হয়েছে। 4,653টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে আছে, সেগুলো আগের। সভায় অনুমোদন দেওয়া হয় 13 প্রকল্প, ব্যয় হবে 8,333 কোটি টাকা। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঘোষণা দিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল। মঙ্গলবার দেশটির হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দর লক্ষ্য করে 12 দফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দরটি। অভিযানের কয়েক ঘন্টা আগে এলাকাটি খালি করার নির্দেশ দেয় তেল আবিব। কমান্ড সেন্টারে উপস্থিত থেকে অভিযানের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, হুতিদের নির্মূলে এই অভিযান। জবাবে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোঁড়ে বিদ্রোহীরা, যা জেরুজালেমে পৌঁছানোর আগেই ভূপাতিতের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভেনেজুয়েলা থেকে গ্যাং সদস্য এবং কারাবন্দীদের যুক্তরাষ্ট্রে না পাঠাতে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক চোরাচালানের অভিযোগে ভেনেজুয়েলার নৌযান লক্ষ্য করে মার্কিন অভিযান প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। ভেনেজুয়েলাকে সতর্ক করতে চাই, আমাদের দেশে গ্যাং সদস্যদের পাঠানো বন্ধ করুন। মাদক পাচারকারী ও কারাবন্দীদের যুক্তরাষ্ট্রে ঠেলে পাঠাবেন না। এর আগেও এমন হয়েছে, তাই কঠোরভাবে এই বার্তা দিচ্ছি। দুদকে আজ বেশ কয়েকটি মামলা হচ্ছে। তার মধ্যে আছে 363 কোটি টাকার আত্মসাতের মামলা, সম্পদ গোপন ও অবৈধভাবে ভোগ দখলের মামলা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, 16 কোটি টাকার সম্পদ গোপন, 12 কোটি টাকার বেশি সম্পদ ভোগ দখল রাখায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কমিশন। এছাড়া ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমানের পরিচালক প্রশাসন মমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুদক। মঞ্জুরকৃত 670 কোটি টাকার মধ্যে 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম এস আলম, পিতা মোজাহারুল ইসলাম এমডি এস আলম অ্যান্ড কোম্পানি, মোহাম্মদ আমিনুল ইসলাম এমডি নাবিল গ্রুপ সহ 43 জনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে চলছে জোরালো বিক্ষোভ। দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন আন্দোলনরতরা। গেল সপ্তাহে সরকার কৃষি, ভারী পরিবহন এবং যাত্রীবাহী যানবাহনের $110 কোটি ডিজেল ভর্তুকি বাতিল করার সিদ্ধান্ত হয় এবং এই ভর্তুকি প্রত্যাহারের কারণে ডিজেলের দাম প্রতি গ্যালনে $1 বেড়ে যায়। এরই জেরে বিক্ষোভে উত্তাল সারা দেশ। মঙ্গলবার রাজধানীতে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। দেশটির প্রেসিডেন্ট 7টি প্রদেশে 60 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়ে কিলিয়ান এমবাপ্পে 50তম গোলে অলিম্পিক মার্সেইকে 2-1 গোলে হারালো 10 জনের রিয়াল। আর এতে আসরটির ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে 200 জয়ের মাইলফলক স্পর্শ করল লস ব্লাঙ্কোরা। নিজেদের একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর উল্টো 22 মিনিটে গোল হজম করে বসে মাদ্রিদ। ম্যাসন গ্রিনউডের পাস পেনাল্টি এরিয়া থেকে নিখুঁত শটে জালে জড়িয়ে মার্সেইকে এগিয়ে দেন টিম উইয়া। অনেক চেষ্টার পর পেনাল্টি উপহার পেয়ে 29 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সে রদ্রিগোকে ফাউল করায় ক্ষতিপূরণ দিতে হয় মার্সেইকে। সফল স্পট কিকে জাল খুঁজে নেন এমবাপ্পে। 71 মিনিটে মার্সেইর গোলরক্ষক জেরোনিমো রুল্লির সাথে সংঘাতে ছড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার কারফাহাল। অবশ্য 10 জনের দলে পরিণত হলেও রিয়াল লড়াই থামায়নি। রদ্রিগোর বদলিনামা ভিনিসিয়াস ম্যাচের 78 মিনিটে পেনাল্টি এনে দেন রিয়ালকে। এবার এমবাপ্পের সফল স্পট কিকে ম্যাচ জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।